আজকে আমাদের উইক 9 লেসন 17 এবং লেসন 18 দুইটা ক্লাস। তো আমাদের আজকে প্রথম যে ক্লাসটা আছে এটা হচ্ছে ক্যালভিনস থিওরাম। তো ক্যালভিনস থিওরাম যেটা, এটা মিনিমাম এনার্জি থিওরাম এর নামেও পরিচিত, ক্যালভিনস মিনিমাম এনার্জি থিওরাম। In fluid mechanics, Kelvin's minimum energy theorem, named after William Thomson, first Boren Kelvin, who published in 1849. তো এটা যে এটা দিয়েছেন তার নাম হচ্ছে উইলিয়াম থমসন। States that the steady irrotational motion of an incompressible fluid occupying a simply connected region has less kinetic energy than any other motion with the same normal component of velocity at the boundary. তো এখানে বলা হয়েছে the steady irrotational motion, যদি মোশন হয় steady irrotational motion of an incompressible fluid occupying a simple connected region, তো আমাদের যেটা হবে স্টেডি স্টেটে যে মোশনটা পাবো সেটা হবে হ্যাজ লেস দ্যান কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি যেটা থাকবে সেটা কম হবে দেন এনি আদার মোশন উইথ দ্য সেম নরমাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি এট দ্য বাউন্ডারি। তো এখানে যে স্টেডি স্টেটের যে ইরোটেশনাল মোশনটা আছে এটা আহ, এটার যে কাইনেটিক এনার্জি থাকবে সেটা কম হবে লেস দ্যান এনি আদার মোশন, অন্য যে কোনো মোশনের থেকে, উইথ দ্য সেম নরমাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি এট দ্য বাউন্ডারি। তো এখানে দুইটা একটা মোশনের কথা বলা হয়েছে, তো কোনটা কম আর কোনটা বেশি হবে এটারই একটা পার্থক্য। এখানে ম্যাথমেটিক্যাল পূর্ব আকারে এটা লেখা দেওয়া আছে, লেট ইউ বি দ্য ভেলোসিটি ফিল্ড অফ অ্যান ইনকম্প্রেসিবল ইরোটেশনাল ফ্লুইড। ইউ হচ্ছে একটা ভেলোসিটি যেটা হচ্ছে ইনকম্প্রেসিবল ইরোটেশনাল ফ্লুইড। U1 be the be of any other incompressible fluid motion with the same normal component velocity u dot n is equal to u1 dot n। তো এখানে বলা হয়েছে দুইটা মোশনের কথা বা দুইটা ভেলোসিটির কথা, একটা হচ্ছে ইউ যেটার নাম হচ্ছে ইনকম্প্রেসিবল ইরিটেশনাল ফ্লুইডের যে ভেলোসিটিটা, আর ইউ ওয়ানটা হচ্ছে আদার ইনকম্প্রেসিবল ফ্লুইড মোশন উইথ সেম নরমাল কম্পোনেন্ট ভেলোসিটি। তো দুইটা ভেলোসিটির কথা বলা হচ্ছে ইউ আর ইউ ওয়ান, যেখানে আমাদের সেম নরমাল কম্পোনেন্ট থাকবে, দ্যাট মিনস ইউ ডট এন ইজ ইকুয়াল টু ইউ ওয়ান ডট এন এট দ্য বাউন্ডারি অফ দ্য ডোমেন, where n is the unit vector of the bounding surface. Then the difference between the kinetic energy is given by তো আমাদের যে কাইনেটিক এনার্জি আছে এর ডিফারেন্স হবে টি ওয়ান মাইনাস টি, যেখানে টি ওয়ান দ্বারা বোঝাচ্ছে এই যে ইউ ওয়ান এর জন্য যেটা ইউ ওয়ান ভেলোসিটির জন্য যেটা পেয়েছি আমরা, আর টি হচ্ছে যেটা আমরা ইউ এর জন্য পেয়েছি। তো এই দুটো হচ্ছে যে আমার কাইনেটিক এনার্জি দেওয়া হয়েছে টি ওয়ান আর টি দ্বারা। টি ওয়ান মাইনাস টি ইজ ইকুয়াল টু হাফ রো ইন্টিগ্রেশন ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ইউ টু ইউ স্কোয়ার ডিভি। ডিভি দ্বারা বোঝাচ্ছে ভলিউম, সেটা বোঝা যাচ্ছে। এখানে লেখা হয়েছে ক্যান বি রিঅ্যারেঞ্জ টু গিভ, এটাকে রিঅ্যারেঞ্জ করে যদি আমরা লিখি সেটাকে এভাবে লিখতে পারি, ইউ ওয়ান মাইনাস টি ইজ ইকুয়াল টু হাফ রো ইউ ওয়ান মাইনাস ইউ ইউ এর হোল স্কোয়ার ডিভি প্লাস রো ইউ ওয়ান মাইনাস ইউ ডট ইউ ডিভি। তো এটাকে রিঅ্যারেঞ্জ করে এভাবে লেখা যায়। তো আমাদের এত কিছু এখান থেকে প্রমাণটা দেওয়া হয়েছে, লাস্টে যে যেটা লাগবে সেটা আমাদের দরকার। এটাই আমাদের where the surface, আমরা যতই where the surface integration is zero since the normal component of the velocities are equal, thus one concludes, আমরা কনক্লুড করব t1 minus t is equal to half rho integration u1 minus u এর হোল স্কয়ার dv। এটা হচ্ছে আমাদের আম, আমাদের যে কেলভিন মিনিমাম এনার্জি সেটা থিওরাম, আমাদের সূত্র যেটা t1 minus t is equal to half rho u1 minus u এর হোল স্কয়ার dv। So, or in other word, T1 greater than equal T. That means বোঝা যাচ্ছে এখানে T1 টা বড় হবে। While in the equality holds only if U1 is equal to U, thereby providing the theorem. তো আমাদের এখানে বলাই হচ্ছে, একটা বলাই ছিল যে লেস দ্যান আরেকটা হবে, তো যেহেতু তাহলে বোঝা যাচ্ছে যে T লেস দ্যান T1, সেটা এখানে আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করলাম। অ্যানাদার ভাবে প্রুফ এখানে দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে প্রুফ করা যায় এটাকে। এটাকে ইন্টিগ্রেশন করে যদি আমরা করি তাহলে আমাদের যেটা আসে একই জিনিস আছে আমাদের এখানে। আগেরটা আমরা টি ওয়ান আর টি দিয়ে করেছিলাম, এখানে কাপটা দিয়ে বা কে দিয়ে যেটা প্রকাশ করা হয়েছে, কে ড্যাশ গ্রেটার দেন
কে অথবা কে ড্যাশ লেস দেন কে, যে কোনো একটা হবে আর কি। যেখানে আসছে কে ড্যাশ মাইনাস কে গ্রেটার দেন 0, সো এখান থেকে একটা পাবো। তো একটা আমরা পড়লেই হচ্ছে, মিনিমাম থিওরি যেটা আছে যে কোনো একটা আমরা যদি প্রুভ করি তাহলেই আমাদের হবে। ক্যালভিনস সার্কুলেশন থিওরাম যেটা আছে, ক্যালভিনস এর আরেকটা আছে ইন ফ্লুইড মেকানিক্স, ক্যালভিন সার্কুলেশন থিওরাম states in a barotropic ideal fluid with conservative body forces, the circulation around a closed curve which encloses the same fluid elements moving with the fluid remains constant with time. Stated mathematically, এখানে d tau by dt is equal to 0. এখানে টাউ দ্বারা বোঝাচ্ছে where tau is the circulation around a material contour c। এখানে একটা নির্দিষ্ট যে অর্ধবৃত্ত আছে সেটার মধ্যে যে সার্কুলেশনটা হবে সেটাকে আমরা এই টাউ দ্বারা প্রকাশ করতেছি। তো এখানে যেটা বলা হয়েছে সার্কুলেশন অ্যারাউন্ড ক্লোজ কার্ভ, একটা ক্লোজ কার্ভ যদি এখানে কন্ট্রোল বলা হচ্ছে সি, মুভিং উইথ দ্য ফ্লুইড রিমেইনস কনস্ট্যান্ট উইথ টাইম। তো টাইমের সাপেক্ষে যদি তাকে ডিফারেন্স মানে একটা কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা 0 পাবো। তো এই যে এটা লেখা হয়েছে ডি টাউ বাই ডিটি, দ্যাট মিন্স টাউকে টি এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করা হয়েছে এবং ইকুয়াল টু যেহেতু 0 পাইছি, তার মানে কি এখানে টাউ হচ্ছে একটা কনস্ট্যান্ট where tau is the circulation around the material contour C. Stated more simply, this theorem says that if one observes a closed contour at one instant and follows the contour over time, the circulation over two location of the contour are equal. তো যেহেতু কনস্ট্যান্ট হবে, তো যেখানেই যাব আমাদের সেম মান দিবে। যদি টি ওয়ান একটা টাও ওয়ান নিই আর একটা টাও টু নিই, তো উভয় ক্ষেত্রেই আমরা কি সেম ভ্যালু পাবো। তাহলে আমরা বলতে পারি টাও ওয়ান ইজ ইকুয়াল টু টাও টু। এভাবে করে আমরা যেখানে যাই ইকুয়াল পাবো যেহেতু কনস্ট্যান্ট। This theorem does not hold in case with the viscous stresses, non-conservative body forces, or non-barotropic pressure density relations. তো এখানে আমরা প্রথমেই বলে দেওয়া আছে stated in a barotropic ideal fluid, যদি barotropic ideal fluid এর মধ্যেই হয় সেক্ষেত্রে শুধু আমরা এই যে টাওয়ের যে কনস্ট্যান্ট মানটা আছে পরিবর্তন হবে না, এই রিলেশনটা আমরা পাবো। Mathematically যদি প্রুভ করতে যাই, the circulation tau around a closed material contour C is defined by tau t is equal to integration closed surface যেহেতু বলা হয়েছে কন্ট্রোল C দ্বারা প্রকাশ করা হয়, ইন্টিগ্রেশন এই যে এখানে এটা দ্বারা বোঝাচ্ছে ক্লোজ কন্ট্রোল C u ডট ds, যেখানে u হচ্ছে ভেলোসিটি অফ দ্য ভেক্টর আর ds দ্বারা বোঝাচ্ছে an element along the closed contour, এখানে একটা এলিমেন্টের কথা বলা হচ্ছে। The governing equation for an inviscid fluid with a conservative body force is, তো গভর্নিং ইকুয়েশন যেটা আছে du বাই dt ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই রো নেবলা p প্লাস নেবলা ফাই, or d by deta d by dt is the কনভেক্টিভ ডেরিভেটিভ। আমরা কনভেক্টিভ ডেরিভেটিভ সম্পর্কে বিক্রমের আগে পড়েছি যে ছোট হাতের d বাই dt দ্বারা আমরা সাধারণত প্রকাশ করি ডিফারেন্সিয়েশন, কিন্তু বড় হাতের দ্বারা বোঝাচ্ছে যে একটা টোটাল ডিফারেন্সিয়েশন একটা সূত্র আমরা অলরেডি পড়েছি, সেটাকে বলা হচ্ছে কনভেক্টিভ ডেরিভেটিভ। এই প্রশ্নটা তোমাদের আমি কিন্তু মিড টার্মের জন্য পড়িয়েছিলাম। রো ইজ দ্য ফ্লুইড ডেন্সিটি, আর পি ইজ দ্য প্রেসার, এন্ড phi is the potential of the body force. These are Euler equations with a body force, এটাকে ওয়েলার ইকুয়েশন বলা হয়। আমরা যে du by dt লিখেছি এটা হচ্ছে ওয়েলার ইকুয়েশন। A condition of barotropicity implies that the density is a function only of the pressure. তো ডেনসিটি যদি শুধুমাত্র প্রেসারের ফাংশন হয় তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলবো ব্যারোট্রপিসিটি, মানে আমরা ব্যারোট্রপিক হওয়ার যে কন্ডিশনটা সেটা হচ্ছে যে ডেনসিটি যেটা আছে রো সেটা শুধুমাত্র প্রেসারের ফাংশন হবে, পি এর ফাংশন হবে। যেহেতু আমরা বলছি এটা একটা ব্যারোট্রপিক এর জন্য, তো অবশ্যই ডেনসিটিটা হবে একটা, এই যে আমাদের ডেনসিটি লিখেছি এটা হচ্ছে প্রেসার বা পি এর যে একটা ফাংশন হবে। টেকিং দ্য কনভেক্টিভ ডেরিভেটিভ অফ সার্কুলেশন গিভস, সার্কুলেশন নিব যেহেতু সার্কুলেশন হলেই আমাদের ইন্টিগ্রেশন চলে আসবে। ডিটাও বাই ডিটি is equal to integration c du by dt dot ds, এখান থেকে আমরা u dot ds এই যে
ইউ ডট ডিএস যে মানটা আছে এখানে আমরা এটাকে যেহেতু ডিফারেন্সিয়েশন করব তাহলে পাবো ডি ইউ বাই ডিটি ডিএস প্লাস ইন্টিগ্রেশন ইউ ডট ডি ডিএস বাই ডিটি। যেহেতু এখানে ইউ আর ডিএস দুইটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে তাহলে ইন্টিগ্রেশনের জন্য এটাকে যেহেতু ডেরিভেটিভ করা হয়েছে ভিতরে ডেরিভেটিভ করে নিলে দুইটা পার্ট হয়ে যাচ্ছে, ডেরিভেটিভের ভিতরে ইউ ভি এর যে সূত্রটা হয়েছে সেই জন্য এটা দুইটা ইন্টিগ্রেশনে ডিভাইডেড বাই হয়ে গেছে, দুইটা ভাগ হয়ে গেছে। তো ফর দ্য ফার্স্ট টার্ম taking the quadratic derivative of the circulation, আমরা যেহেতু সার্কুলেশনের ফাংশন এটা পেয়েছি, সো এই সার্কুলেশনকে আমরা প্রথমে ডিফারেন্সিয়েশন করেছি, ডি বাই ডিটি করেছি। তো ডি বাই ডিটি করলে ইউ ডট ডিএস, এখানে দুইটা ফাংশন ইউ একটা ডিএস, এই দুইটাকে ইউ এর সূত্র করে প্রথমে ডিফারেন্সিয়েশন আকারে লিখে তারপরে ইন্টিগ্রেশনটা দিয়ে দিতে হবে। তো যেহেতু ইউ বি প্রথমে হবে কি ইউ ডিইউ বাই ডিটি ডট ডিএস, তারপরে হবে প্লাস ইউ ডট ডি ডিএস বাই ডিটি, সেটা আর উভয়ের ক্ষেত্রে ইন্টিগ্রেশন এই কন্ট্রোলের জন্য বসে যাবে। তো বসে গেল। ফর দ্য ফার্স্ট টাইম উই সাবস্টিটিউট ফ্রম দ্য গভর্নিং ইকুয়েশন দেন অ্যাপ্লাই স্টোকস থিওরাম, মানে এখানে পুরো স্টোকস থিওরাম তোমরা অলরেডি পড়েছো, সেই থিওরাম গুলো অ্যাপ্লাই করা হবে। যেহেতু আমাদের এই যে সূত্রে ন্যাবলা আছে জিনিসগুলো, এই জিনিসগুলো ওই স্টোকস থিওরাম গ্রিনস থিওরামে আমরা দেখেছি। তো ইন্টিগ্রেশন কন্ট্রোল সি ডি ইউ বাই ডিটি ডট ডিএস, প্রথমটা যেটা আছে এইটার জন্য মান বের করেছি, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ নেবলা ক্রস মাইনাস 1 বাই রো নেবলা পি প্লাস নেবলা ফাই। তো যেহেতু ডিইউ বাই ডিটির মানটাই আমরা এখান থেকে পেয়েছি সেই মানটাই এখানে বসাইছি এবং নেবলা ক্রস দেওয়া হয়েছে কারণ এটা আমরা স্টোকস এর সূত্র অ্যাপ্লাই করেছি, ডট এন ডট ডিএস, এটা আমরা স্টোকস এর সূত্র অ্যাপ্লাই করে লিখেছি এখানে। তো এরপরে এটাকে করলে 1 বাই রো স্কয়ার, যেহেতু এখানে একটা 1 বাই রো আছে আর এখানে তো আমরা এটাকে ভাঙায় লিখলে আমরা এভাবে পাবো 1 বাই রো স্কয়ার নেবলা রো প্লাস ন্যাব ক্রস নেবলা পি ডট এন ডট ডিএস, হুইচ ইজ ইকুয়াল করলে আমরা দেখা যাবে যে এটা জিরো আসবে, কারণ ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এখানে ইভ্যালুয়েশনটা করলে জিরোই আসবে। তো এখানে এখানে লেখা আছে the final equality arises that del rho cross del p, এখানে ডেল রো দ্বারা সরি নেবলা রো দ্বারা বোঝাচ্ছে মানে ডেনসিটির যেটা আছে ডেনসিটির ডাইভারজেন্স, আর নেবলা পি দ্বারা বোঝাচ্ছে ডাইভারজেন্স অফ প্রেসার, এই দুটো ক্রস প্রোডাক্ট জিরো হবে, যার কারণ থেকে এখানে কিন্তু জিরো হয়েছে যে নেবলা রো ক্রস নেবলা পি, এটার জন্যই কিন্তু এই পুরো ইন্টিগ্রেশনটা জিরো হয়ে গেছে। We have also made use the fact that the curl of any gradient is necessarily zero, মানে আমরা যদি কার্ল কার্ল মানে হচ্ছে কি ক্রস প্রোডাক্ট আর দুইটা এইটাও ডাইভারজেন্ট সরি সরি ডাইভারজেন্ট এটা গ্রেডিয়েন্ট, যেহেতু নেবলা ভেক্টর রো হচ্ছে দয়া আমাদের এখানে একটা স্কেলার ফাংশন, তো গ্রেডিয়েন্ট ইজ নেসেসারিলি জিরো। তো এখান থেকে ওই কথাটাই লিখেছে যে কেন জিরো হয়েছে সেই কথাটার ব্যাখ্যা দিয়েছে। ফর দ্য সেকেন্ড টার্ম আমরা এখানে যে সেকেন্ড টার্মটা রয়ে গেছে ইন্টিগ্রেশন ক্লোজ কন্ট্রোল সি ইউ ডট ডি ডিএস ডিভাইডেড বাই ডিটি, এটার জন্য আমরা কি পাই সেটা দেখানো হয়েছে, ডি ডিএস বাই ডিটি শুধু এটা দেখানো হয়েছে, ইউ তো জানি, তাহলে এখান থেকে পাবো ডিএস ডট নেবলা কিউ, এখান থেকে এটা সূত্র পাবো আমরা লাইন এলিমেন্ট হিসেবে হিসাব করে। হেন্স তাহলে আমরা এখানে যেহেতু একটা ইউ পেয়েছি আর একটা ইউ আমাদের এই ডি ডট ডিএস থেকে পাবো, তো এখানে বসিয়ে দিলাম। তো এটা করলেও দেখা যাচ্ছে এটাও আমাদের জিরো আসবে। তো লাস্ট ইকুয়ালিটি অবটেইনড বাই অ্যাপ্লাইং স্টোকস থিওরাম, এই যে লাস্টের যে কাজটা এটা স্টোকস এর থিওরাম অ্যাপ্লাই করে আমরা পেয়েছি। সিন্স এখানে আমরা প্রথমটাও জিরো পাচ্ছি পরেরটাও জিরো পাচ্ছি, তাহলে আমরা বলতে পারবো সিন্স বোথ দ্য টার্ম আর জিরো উই অবটেন দ্য রেজাল্ট ডি টাউ বাই ডিটি ইজ ইকুয়াল টু জিরো। আমরা যেটাই বলেছিলাম যে টাউ এর যে মানটা সার্কুলেশন যেটা আছে এই সার্কুলেশনটা কনস্ট্যান্ট হবে আর একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে অবশ্যই সেটা জিরো হবে, তো সেটাই আমরা প্রমাণ করলাম। তো ক্যালভিনস যেটা আমাদের এখানে আমরা পড়লাম সেটা ছিল ক্যালভিনস সার্কুলেশন থিওরাম, সার্কুলেশন এখানে টাউ দ্বারা প্রকাশ করা হয়েছে এবং থিওরাম হলো এটা। যদি জিজ্ঞেস করা হয় যে সার্কুলেশন থিওরামটা বলো তাহলে অবশ্যই বলতে হবে যে এখানে টাও যদি সার্কুলেশন হয় আর যে ডিফারেন্সিয়েশন হবে সেটা ইকুয়াল টু জিরো হবে, অথবা সার্কুলেশন ফ্লুইড সার্কুলেশন অফ দ্য ফ্লুইড রিমেইনস কনস্ট্যান্ট উইথ টাইম, এই কথাটা বললেও হচ্ছে। এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস, এখানে আমরা দুটো জিনিস দেখেছি। প্রথমে আমরা দেখেছি
ক্যালভিনস মিনিমাম থিওরাম যেটা আছে, আজকে ক্যালভিনসের যে দুটো থিওরাম ছিল, একটা মিনিমাম এনার্জি থিওরাম আমরা দেখেছি, সেখান থেকে আমরা পেয়েছি যে কাইনেটিক এনার্জির যে পার্থক্যটা হবে সেটা মানটা পেয়েছি। এই যে সূত্রটা T1 মাইনাস টি ইজ ইকুয়াল টু হাফ রো ইন্টিগ্রেশন U1 মাইনাস ইউ এর হোল স্কয়ার ডিভি, এটা হচ্ছে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। এটা হচ্ছে আমাদের মানে আমাদের মিনিমাম এনার্জি থিওরাম ক্যালভিনের, যেটা থেকে ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি যে T1 গ্রেটার দ্যান ইকুয়াল টি, এটা দ্বারা বোঝাচ্ছে যে দুইটা যদি আমাদের কাইনেটিক এনার্জি থাকে কোনটা বড় হবে, যে এদের মধ্যে যে পার্থক্য বা কোনটা বড় বা কোনটা ছোট হবে, সেটা কন্ডিশনটা থেকে আমরা দেখেছি যে এটা আমাদের ছিল ক্যালভিনস মিনিমাম এনার্জি থিওরাম। আর পরবর্তী আমরা যেটা দেখেছি এটা হচ্ছে ক্যালভিনস সার্কুলেশন থিওরাম। ক্যালভিনস লাস্টেরটা আমরা যেটা দেখেছি সেটা ছিল ক্যালভিনস সার্কুলেশন থিওরাম। এবং সার্কুলেশন থিওরামের ক্ষেত্রে আমরা বলেছি যে দা সার্কুলেশন অফ এ মুভিং, বলা হয়েছে দা সার্কুলেশন অ্যারাউন্ড এ ক্লোজ কার্ভ মুভিং উইথ দা ফ্লুইড রিমেইনস কনস্ট্যান্ট উইথ টাইম। তার মানে সার্কুলেশন উইল রিমেইন কনস্ট্যান্ট উইথ টাইম। তো সার্কুলেশন যেটা হবে সেটা যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা এটা জিরো পাবো, সেটাই আমাদের মেইন কন্ডিশন ছিল। এই দুটা ছিল আমাদের ফার্স্ট লেসনে, আমরা ম্যাথমেটিক্যাল প্রুফটাও দেখেছি। আমরা এবার সেকেন্ড লেসনটায় যাচ্ছি আজকের ক্লাসে। আচ্ছা, সেকেন্ড যে লেসনটা আছে এটা হচ্ছে কনসেপ্ট অফ বাউন্ডারি লেয়ার। আমরা বাউন্ডারি লেয়ারের কনসেপ্ট সম্পর্কে এখানে দেখবো। বাউন্ডারি লেয়ার কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের, যদি তোমরা ফ্লুইড ডাইনামিক্স এর কোনো কাজ করতে চাও তাহলে সেখানে অবশ্যই আগে বাউন্ডারি লেয়ারটা সম্পর্কে জেনে যেতে হবে। Boundary layer phenomena occurs when the influence of a physical quantity is restricted to small regions near confining boundaries, or when the viscous effect may be considered to be confined in a very thin layer to the boundaries, or when the non-dimensional diffusion parameters such as Reynolds numbers and Picard number, Picard number or the magnetic Reynolds number are large. এখানে কিন্তু বেশ বড় একটা মানে কন্ডিশন দিয়ে দিয়েছে, তিন চারটা কন্ডিশন। প্রথমটা আমরা পড়ছি, বাউন্ডারি লেয়ার ফিনোমেনা occurs when the influence of a physical quantity is restricted to a small region near confining boundaries। তো এখানে প্রথম যেটা বলা হয়েছে, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি নিব, সেটা যদি রেস্ট্রিক্ট মানে একটা নির্দিষ্ট স্মল রিজিয়নে থাকে, যেটা হবে নিয়ার দ্য বাউন্ডারি কনফাইনিং বাউন্ডারিজ, মানে একটা ছোট্ট রিজিয়ন বাউন্ডারির কাছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যদি সেটা এটা আঁটাশোটা ভাবে থাকে, মানে রেস্ট্রিক্টেড অবস্থায় থাকে, সেটাকে আমরা বলবো বাউন্ডারি লেয়ার। অথবা when the viscous effect may be considered to be confined with in a very thin layer to the boundaries। তো বাউন্ডারির কাছে যদি একটা ভেরি থিন লেয়ার থাকে সেটাই বাউন্ডারি লেয়ার, এবং সেক্ষেত্রে আমরা যেটা কনসিডার করব সেটা হচ্ছে ভিসকাস ইফেক্ট। ভিসকাস ইফেক্টটা যদি একটা থিন বাউন্ডারির কাছে একটা থিন লেয়ার আকারে থাকে তাহলে সেটাকে বলবো আমরা কি বাউন্ডারি লেয়ার। অথবা আবার বলা যাবে when the non-dimensional diffusion parameters such as, মানে এখানে বলা হচ্ছে নন ডাইমেনশনাল, আমরা যখন একটা ইকুয়েশনকে নন ডাইমেনশনাল করব তখন বেশ কিছু আমরা প্যারামিটার পাবো। এর মধ্যে কয়েকটা প্যারামিটারের কথা এখানে বলা হচ্ছে, রেনল্ড নাম্বার, পিকলার্ড নাম্বার, অর দ্য ম্যাগনেটিক রেনল্ড নাম্বার আর লার্জ। এখানে যেটা বলা হয়েছে এদের পরিমাণ মান যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি একটা বাউন্ডারি লেয়ার থেকে এসেছে কনসেপ্টটা। যে কটা কন্ডিশন বলা হলো এই কটা কন্ডিশন কিন্তু মনে রাখতে হবে তোমাদের, তিনটা কন্ডিশন এখানে বলা আছে। তো এই তিনটা কন্ডিশন আমাদের মনে রাখতে হবে। দ্য বাউন্ডারি লেয়ার আর দেন দ্য ভেলোসিটি এন্ড থার্মাল অর ম্যাগনেটিক বাউন্ডারি লেয়ার্স, and each thickness is inversely proportional to the square root of the associated diffusion number। এখানে বলা হয়েছে the magnetic boundary layer and each thickness is, প্রত্যেকটা যে বাউন্ডারি লেয়ারের যে থিকনেসটা হবে এটা ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে একটা যদি এক্স হয় তাহলে এর এক্স সমানুপাতিক 1/y, তো এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল এরকম। তো থিকনেস যেটা হবে সেটা ইনভার্সলি প্রপোর্শনাল হবে টু দ্য স্কয়ার রুট অফ দ্য অ্যাসোসিয়েটেড ডিফিউশন নাম্বার। তো ডিফিউশন নাম্বার যদি ডি হয় আর থিকনেস যদি টি হয় তাহলে টি সমানুপাতিক 1/d স্কয়ার, এরকম কিছু একটা বোঝানো হয়েছে ম্যাথমেটিক্যালি যদি আমরা বলি।
তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বাউন্ডারি লেয়ারের যে কনসেপ্টটা, সেটার ক্ষেত্রে কি হবে, যে এটা ইজ থিকনেস, প্রত্যেকটা থিকনেস হবে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার রুট অফ দ্য অ্যাসোসিয়েটেড ডিফিউশন নাম্বার। তো থিকনেস ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডিফিউশন নাম্বারের হোল স্কয়ার। কারণ যেহেতু স্কয়ার রুট, সরি হোল স্কয়ার না, ডিফিউশন নাম্বারের রুট দিয়ে স্কয়ার রুট, যেহেতু স্কয়ার রুট বলছি, আমি ভুল বলছি। স্কয়ার রুট মানে হচ্ছে কি, রুট ওভার ডিফিউশনকে যদি ডি দ্বারা প্রকাশ করি, তো সেখানে টি সমানুপাতিক 1/√d এরকম হবে। অথবা ওটা যদি স্কয়ার করে লেখা হয় তাহলে হবে টি স্কয়ার ইজ সমানুপাতিক 1/d এরকম হতে পারে। So from experimental flows, Prandtl observed that Prandtl একজনের নাম, এবং Prandtl নাম্বার একটা নাম্বার আছে, খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যখন আমরা পড়েছিলাম যে প্যারামিটার সম্পর্কে পড়েছিলাম মিড টার্মের আগে, তখন Prandtl নাম্বারটা ছিল কিন্তু। That for large Reynolds numbers, the viscosity and thermal conductivity appreciably influenced the flow only near the wall and further classical fluid dynamics boundary layer theory। তো এখানে বলা হয়েছে যদি viscosity and thermal conductivity appreciably influence the flow only near the wall, মানে ওয়াল, যেহেতু আমরা বাউন্ডারি লেয়ার নিয়ে কাজ করতেছি, বাউন্ডারি বুঝাতেই বোঝায় কি, ওয়ালের কাছে। তো সেই জন্য মানে ভিসকাসিটি এন্ড থার্মাল যে কন্ডাক্টিভিটিটা হবে সেটা ইনফ্লুয়েন্স করবে ওয়ালের কাছে খুবই। এখানে সেটাই বলা হয়েছে, when distant measurements in the flow direction are compared with a characteristic dimension in that direction, transverse measurement compared with the boundary layer thickness, and velocity compared with the free stream velocity, then the Navier-Stokes and energy equation can be considerably simplified by neglecting a small quantities। তো আমরা এই বাউন্ডারি লেয়ার করার সময় নেভিয়ার-স্টোকস ইকুয়েশন কি নিয়ে আসবো, এবং তার মাধ্যমে এনার্জি ইকুয়েশন can be considerably simplified by neglecting the small quantities। তো আমরা যে এনার্জি ইকুয়েশন পড়ে আসছি, নেভিয়ার-স্টোকস ইকুয়েশন পড়ে আসছি, তো এই বাউন্ডারি লেয়ার থিকনেস এবং ভেলোসিটি কম্পেয়ার্ড উইথ দ্য ফ্রি স্ট্রিম ভেলোসিটি, তো আমরা মানে এই যে আমরা বাউন্ডারি লেয়ার থিকনেস পাবো, এটাকে আমরা নেভিয়ার-স্টোকস ইকুয়েশন ইমপ্লাই করে সেখান থেকে এনার্জি ইকুয়েশন বের করা যাবে, কনসিডারিং বাই নেগলেক্টিং দ্য স্মল কোয়ান্টিটিস। ছোট ছোট যে কোয়ান্টিটিস আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে আমরা বের করতে পারি যে নেভিয়ার-স্টোকস এবং এনার্জি ইকুয়েশন। এখানে আরো এই কথাগুলো লেখা আছে, তোমরা এটা পড়ে নিবে, মেইন কথাটা আমি বলে দিয়েছি। লাস্টের টুকু আমি আবার দেখছি। The concept of boundary layer therefore implies that flows at high Reynolds number can be divided up into two unequally large regions. So the concept of boundary layer therefore implies that flows at high Reynolds numbers can be derived up to two unequal large regions। তো এখানে দুটা লার্জ রিজিয়নের জন্য হাই, আমাদের যে মেইন কনসেপ্ট আমরা বলেছি হাই রেনল্ডস নাম্বার থাকবে, সেটা এখানে লেখা হয়েছে। তো এখানে সূত্রটা দেওয়া আছে, ইনার্শিয়াল ফোর্স ডিভাইডেড বাই ফ্রিকশন ফোর্স। তো এখান থেকে ইজ ইকুয়াল টু রেনল্ড নাম্বার পেয়েছি আমরা, এভাবে করে লেখা আছে সূত্রটা, এখানে লাস্টে লেখা আছে। এখানে মেইনলি এই যে কথাগুলো আছে এগুলো সব তোমরা একটু দেখে নিবে, এখানে তেমন কোনো কঠিন কিছু নেই, জাস্ট রিটেন কিছু কথা লেখা আছে যেটা আমাদের দরকার হবে। এরপরে যেটা আছে ফ্রি অ্যান্ড ফোর্স কনভেকশন, এটাও খুবই ইম্পর্টেন্ট জিনিস, ফ্রি অ্যান্ড ফোর্স কনভেকশন। কনভেকশন জিনিসটার কথা এখানে বলা হয়েছে, দ্য হিট ট্রান্সফার ইন কনভেকটিভ মোড ইজ ডিভাইডেড ইনটু টু বেসিক প্রসেসেস, দুটা ভাগে বিভক্ত হবে হিট যে কনভেকটিভ ফোর্সটা আছে। If no externally induced flow is provided or flow arises naturally, simply owing to the effect of the density difference resulting from a temperature or concentration difference in a body force such as gravitational field, the process is referred to the natural convection বা ফ্রি কনভেকশন। তো ফ্রি কনভেকশন আর ন্যাচারাল কনভেকশন একই জিনিস।
The heat transfer is মানে এখানে বলা হচ্ছে if no externally induced flow is provided and flow arises naturally simply owing to the effect of the density difference. এখানে কিন্তু দুইটা কথা বলা হয়েছে, no externally included flow is provided, তার মানে যখন ফ্রি কনভেকশন হবে সেক্ষেত্রে কোনো বাহির থেকে মানে কোনো কিছু ইনক্লুড করা হবে না, প্রোভাইড করা হবে না। and flow arises naturally simply owing to the effect of the density difference. তো ডেনসিটি ডিফারেন্সের মাধ্যমে যে ন্যাচারালি আমাদের ফ্লো অ্যারাইজেস হবে, সেটাই হচ্ছে এখানে মেইন কনসেপ্ট। একটা এক্সটার্নালি কিছু দেওয়া হবে না এবং যে ফ্লোটা পাবো সেটা যে ডেনসিটি ডিফারেন্স দিয়ে পাবো সেটাই আমরা কনসিডার করবো ন্যাচারালি। রিজাল্টিং ফ্রম এ টেম্পারেচার অর concentration difference in a body force field such as gravitational field the process is referred the natural convection. আমরা এখানে দুইটা ফিল্ডের জন্য আমরা এই যে ফ্রি কনভেকশনটা পাবো, একটা হচ্ছে টেম্পারেচার প্রোফাইল আর একটা হচ্ছে কনসেন্ট্রেশন প্রোফাইল, বা এটাকে টেম্পারেচার ডিফারেন্স অথবা কনসেন্ট্রেশন ডিফারেন্সও বলা যায়। এই দুটার জন্য আমরা যে ন্যাচারালি যে ডেনসিটি ডিফারেন্সের মাধ্যমে যে ফ্লোটা পাবো এবং এক্সটার্নালি কোনো ফোর্স ইনক্লুড না করা হয়, তাহলে সেই যে ফ্লোটা পাবো সেটা হবে ন্যাচারাল কনভেকশন অথবা ফ্রি কনভেকশন। তো মেইনলি ফ্রি কনভেকশন জিনিসটা হচ্ছে ন্যাচারালি বাইরে থেকে এক্সটার্নালি কিছু দেওয়া হবে না, ন্যাচারালি ডেনসিটি ডিফারেন্সের মাধ্যমে যে ফ্লোটা পাবো এবং সেটাতে আমরা কোনখানে ব্যবহার করতে পারবো এই ফ্লোটা, সেটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স এন্ড কনসেন্ট্রেশন ডিফারেন্স, এই দুইটার জন্য পেতে পারি। এই তিনটা কন্ডিশন মিলে যে আমরা কনভেকশনটা পাচ্ছি সেটা হচ্ছে ফ্রি কনভেকশন অথবা ন্যাচারাল কনভেকশন। In the study In the studies related to heat transfer, considerable effort has been directed towards the convective mode, in which the relative motion of fluid provides an additional mechanism for the transfer of energy and material. The latter being a more important consideration in case where the mass transfer due to the concentration difference occurs. তো এখানে অনেক কথা লেখা আছে, এই জিনিসগুলো আমার দরকার নেই, আমাদের মেইন কথাটা আমরা বলে দিয়েছি ফ্রি কনভেকশন কাকে বলে, সেটা আমাদের দরকার ছিল, বাকিটা একটু দেখে নিলেই হয়ে যাবে। এরপরে যেটা আছে মিক্সড কনভেকশন। তো practically sometime both processes natural and forced convection are important and heat transfer by mixed convection, মানে ন্যাচারাল এবং ফোর্স দুইটাকে একসাথে করে দরকার হয় মাঝে মাঝে, সেটাকে বলা হচ্ছে মিক্সড কনভেকশন, in which neither mode is truly predominant, মানে এখানে কোনোটাই একেবারে ডমিনেন্ট করবে না বা প্রাধান্য দেখাবে না, দুইটাই থাকবে। মেইন ডিফারেন্স বিটুইন দ্য টু রিয়েলি লাইস ইন দ্য ওয়ার্ড এক্সটার্নাল, মানে এক্সটার্নাল যে ফোর্সটা হয় ওইটার উপরে মেইনলি ডিপেন্ড করে। এই হিটেড বডি লাইং ইন স্টিল এয়ার লুজেস এনার্জি বাই ন্যাচারাল কনভেকশন, বলা হয়েছে একটা হিটেড বডি, একটা যদি উত্তপ্ত বস্তু থাকে লাইং ইন স্টিল এয়ার মানে খোলা আকাশের নিচে থাকে, লুজ এনার্জি বাই ন্যাচারাল কনভেকশন। ন্যাচারাল কনভেকশনের মাধ্যমে একটা যদি গরম বস্তু প্রকৃতির উপর বা যদি বাতাসে রাখা হয় তাহলে কি আস্তে আস্তে সেটা কি কুল হতে থাকে, লসেস এনার্জির কথা বলা হয়েছে। But it is also generates a buoyant flow above it, and body placed in that flow is subjected to an external flow and becomes necessary to determine the natural as well as the forced convection effects and the regime in which the heat transfer mechanism lies. তো আরেকটা যেটা হয় এখান থেকে বলছে কি এক্সটার্নাল বডি জেনারেটস, এখানে বলা হয়েছে যখন একটা হিট লস এনার্জি ন্যাচারাল কনভেকশনের জন্য লস এনার্জি করে, বাট জেনারেটস এ বায়োয়ান্ট ফ্লো, একটা বায়োয়ান্ট ফ্লো এর সৃষ্টি করে, দ্য বডি প্লেসড এট দ্য ফ্লো ইজ সাবজেক্ট টু অ্যান এক্সটার্নাল ফ্লো, এক্সটার্নাল একটা ফ্লো এর সৃষ্টি করে এবং ইট বিকামস নেসেসারি টু ডিটারমাইন দ্য ন্যাচারাল অ্যাজ ওয়েল দ্য ফোর্স কনভেকশন ইভেন্ট। তার মানে একটা যদি গরম লোহার দণ্ডকে মানে স্বাভাবিক বাতাসে রাখা হয় তাহলে আমরা কি পাই, দুটা আমরা মানে ফোর্স পাচ্ছি, একটা পাচ্ছি এর কারণে আমাদের এনার্জি লস হচ্ছে, এটা হচ্ছে ন্যাচারাল কনভেকশনের মাধ্যমে, আর ফোর্সড কনভেকশনের মাধ্যমে আমরা একটা যে ফ্লো পাবো, মানে এক্সটার্নাল একটা ফ্লো পাবো, সেই ফ্লোটা হওয়ার জন্য আমরা ফোর্স কনভেকশন পাচ্ছি। তো দেখা যাচ্ছে কি ওটার জন্য আমরা দুটা ফ্লোই পাচ্ছি, এক্সটার্নাল কনভেকশনও সরি এটা আমরা জন্য ফ্রি কনভেকশনও পাচ্ছি আর ফোর্স কনভেকশনও পাচ্ছি। তো
তো এই দুটো মিলে হয়েছে মিক্সড কনভেকশন। The basic concept involved in employing the boundary layer approximation to natural convection flows are very similar to those in forced flows. তো আমাদের বাউন্ডারি লেয়ার যে অ্যাপ্রক্সিমেশন গুলো আছে ন্যাচারাল কনভেকশনের জন্য যেটা আছে ফোর্স কনভেকশনের জন্য কি কাছাকাছি সেম মানে সিমিলার। The main difference দুটার মধ্যে মেইন ডিফারেন্স lies in the fact the pressure in the region beyond the boundary layer is hydro hydrostatic instead of being imposed by an external flow, and that the velocity outside the layer is zero. এখানে যে কথাটা বলেছে মেইন যে ডিফারেন্স আছে এখানে আমরা যে বাউন্ডারি লেয়ার যে প্রেসারটা পাবো সেটা হবে হাইড্রোস্ট্যাটিক মানে হাইড্রো রিলেটেড যেটা আছে সেই যে ফোর্সটা পাবো সে প্রেসারটা পাবো সেটা হবে হাইড্রোস্ট্যাটিক ইনস্টেড অফ বিং ইম্পোজড বাই অ্যান এক্সটার্নাল ফ্লো। তো এক্সটার্নাল ফ্লোর জন্য যে আমরা প্রেসারটা পাবো সেটা আমরা নিব না, নিব শুধু হাইড্রোস্ট্যাটিক যে প্রেসারটা আছে। এন্ড দ্যাট দ্য ভেলোসিটি আউটসাইড দ্য লেয়ার ইজ জিরো। এবং আরেকটা কন্ডিশন আমাদের যে প্রেসারটা হবে সেটা হাইড্রোস্ট্যাটিক হবে এবং দ্য ভেলোসিটি হবে আউটসাইড দ্য লেয়ার, লেয়ারের বাইরে যে ভেলোসিটি হবে সেটা জিরো হবে। এটা হচ্ছে মেইন ডিফারেন্স দুইটার মধ্যে। However, the basic treatment and analysis remain the same. The book of Strilling, যে বইটা আছে, is an excellent collection of the boundary layer analysis. যদি কেউ হাইড্রোডাইনামিক্স বা ফ্লুইড ডাইনামিক্স নিয়ে কাজ করতে চায় তার বেসিক হিসেবে অবশ্যই স্ট্রিলিং এর যে বইটা আছে এটা সবার জন্য ইম্পর্টেন্ট। মাস্টার্স লেভেলে যদি কেউ পড়াশোনা করে তাহলে অবশ্যই স্ট্রিলিং বইটাকে সাজেস্ট করা হয়। অনেক ক্ষেত্রে আমরা অনার্স লাইফেও এটা পড়েছি। তো তোমাদের যেহেতু এখন অনলাইনে ক্লাস নিচ্ছি ওটা ওভাবে দেখানো সম্ভব হচ্ছে না, বাট স্ট্রিলিং এর বইটাতে বাউন্ডারি লেয়ার কনসেপ্ট সম্পর্কে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে। There are several methods for the solution of boundary layer equation, namely the similarity variable method. বেশ কিছু মেথড আছে বাউন্ডারি লেয়ার ইকুয়েশনের জন্য। প্রথমটা হচ্ছে similarity variable method, perturbation method, analytical method, numerical method, and the detail are very books by the রোজেনবার্গের যে বইটা আছে বা বিভিন্ন রকম বইতে এটা সম্পর্কে উল্লেখ করা আছে। আমরা যেহেতু এখানে ডেফিনেশন বা বেসিক কনসেপ্ট দেখতেছি, ভবিষ্যতে পড়ালেখা যখন করবে এই বই এইগুলো পড়তে হবে। বিভিন্ন মেথড আর আলাদা আলাদা কোর্স থাকে, যেমন মাস্টার্স লেভেলে তোমরা পার্টারবেশন মেথড পাবে, নিউমেরিক্যালের বিভিন্ন নিউমেরিক্যাল অ্যানালাইসিস অলরেডি পড়েছো, কিন্তু নিউমেরিক্যাল মেথডও আছে, সেখানে আরো অনেক মেথড আছে, সেই মেথড থেকে সলিউশন করা যায়, সেইগুলোর কথা এখানে বলা হয়েছে। এরপরে যে এটা আছে হিট ট্রান্সফার or any all the several kinds of phenomena considered as mechanisms that convey energy and entropy from one location to another. তো এখানে যে মেকানিজম হিট ট্রান্সফার কথাটাই বোঝাচ্ছে যে আমাদের যে হিটটা থাকবে বা এনার্জি যেটা থাকবে বা এন্ট্রপি যেটা থাকবে এক লোকেশন থেকে আরেক লোকেশনে ট্রান্সফার করার পদ্ধতি। Specific mechanisms are usually referred to as convection, thermal radiation, and conduction. থার্মাল কন্ডাকশনও বলা হয় অনেক সময়। তো এই কথাগুলো কিন্তু আমি এখানে পড়ে যাচ্ছি, এটা তোমাদের কাছে মনে হতে পারে এটা কি হচ্ছে বা এটা করার কোনো দরকার আছে কিনা। আমি এই যে টার্ম গুলো ইউজ করতেছি তোমাদের এই টার্ম গুলো কিন্তু আর ওইভাবে শুধু ডেফিনেশন এখানে দরকার হবে না। পরবর্তীতে পড়াশোনা বা পরবর্তী লাইফে যাওয়ার জন্য যদি ম্যাথ রিলেটেড কিছু করতে চাওয়া যায়, যেহেতু আমার এই সাবজেক্টটাই ম্যাথ রিলেটেড, এখান থেকে হয়তো তুমি যদি চাকরির ক্ষেত্রে যেতে চাও তাহলে হয়তো বা অতটা দরকার হবে না। যদি কেউ ম্যাথ টিচার থাকে তাহলে তোমাকে এই জিনিসগুলো জিজ্ঞাসা পারে যে থার্মাল রেডিয়েশন কাকে বলে, থার্মাল কন্ডাকশন কাকে বলা হয়, কনভেকশন কাকে বলা হয়। এই জিনিসগুলো ম্যাথমেটিক্যালের মানে খুবই অ্যাপ্লাইড জিনিস বর্তমান লেভেলে, মানে এখন যত অ্যাপ্লাইড কাজ হয় বা বর্তমান বিশ্বে যেসব হাইড্রোডাইনামিক্স বা ফ্লুইড ডাইনামিক্স নিয়ে কাজ করা হয় এগুলো নিয়ে কাজ করা হয়। যে কোনো তুমি বড় 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 মানে ইন্ডাস্ট্রিতে এই যে থার্মাল রেডিয়েশন নিয়ে কাজ করা হয়, কন্ডাকশন যে থার্মাল কন্ডাকশন এই জিনিসগুলো নিয়ে করা হয়, অথবা হায়ার লেভেলে পিএইচডি ক্লাস এগুলো সব এগুলো থেকেই করা হয়। সো আমি এগুলো উল্লেখ করতেছি এই জন্য, যদি কেউ সামনে পড়তে চাও এই জিনিসগুলো অবশ্যই দরকার হবে, খুব ইম্পর্টেন্ট। Conduction involves transfer of energy and entropy between adjacent modules. এখানে বলা হয়েছে কন্ডাকশনের কথাটা বলা হয়েছে, কন্ডাকশন ইনভলভস ট্রান্সফার অফ এনার্জি এন্ড এন্ট্রপি বিটুইন অ্যাডজেসেন্ট মলিকিউলস। মানে কাছাকাছি দুইটা মলিকিউল বা মলিকিউল যদি
কণা থাকে তার মধ্যে যে হিটের ট্রান্সফার বা এনার্জি যে ট্রান্সফার হয় সেটা বলা হচ্ছে কন্ডাকশন। ইউজুয়ালি এ স্লো প্রসেস, এই যে যেটা হয় কাছাকাছি জিনিসের মধ্যে হয় যেটা হচ্ছে একটা স্লো প্রসেস। দ্যাট মিন্স কন্ডাকশন ইজ এ স্লো প্রসেস, যেহেতু এটা পাশাপাশি দুইটা মলিকিউলের মধ্যে হয়ে থাকে। কনভেকশন ইনভলভস মুভমেন্ট, কনভেকশন এখানে কিন্তু কন্ডাকশন হচ্ছে স্লো প্রসেস এবং অ্যাডজেসেন্ট মডেলের মধ্যে হয়। আর কনভেকশন হচ্ছে কনভেকশন ইনভলভস মুভমেন্ট অফ এ হিটেড ফ্লুইড সাচ অ্যাজ এয়ার, ইউজুয়ালি এ ভেরি র‍্যাপিড প্রসেস। এখানে র‍্যাপিড প্রসেসে হয় মানে খুব দ্রুত গতিতে হয় কনভেকশনটা। মুভমেন্ট অফ হিটেড ফ্লুইড, যদি উত্তপ্ত যে ফ্লুইড গুলো থাকবে, হিটেড যে ফ্লুইড গুলো থাকবে সাচ অ্যাজ এয়ার, এটা অনেক মানে তাড়াতাড়ি হয়। Radiation refers to the transmission of energy as electromagnetic radiation from its emission at a heated surface to its absorption on another surface. দুটো সারফেসে করা হচ্ছে, একটা হিটেড সারফেস থাকবে আর অ্যাবজর্পশন, একটা হচ্ছে হিট সারফেস আর একটা হচ্ছে অ্যাবজর্পশন অফ অ্যানাদার সারফেস। দুটো সারফেস থাকবে, একটা হিটেড আর একটা হচ্ছে অ্যাবজর্পশন সারফেস, এবং এর মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যে ইমিশনটা হবে, ইলেকট্রোম্যাগনেটিক ইমিশন যেটা হবে রেডিয়েশনের কারণে, সেইটা দুটো সারফেসের মধ্যে একটা হচ্ছে অ্যাবজর্বেশন সারফেস আর একটা হচ্ছে হিটেড সারফেস, এর মধ্যে যে রেডিয়েশন ইমিশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ইমিশন হবে বা ইমিশন মানে হচ্ছে মানে হ্রাস পাওয়ার প্রসেসটা, সেটাকে বলা হচ্ছে মিডিয়াম টু কনভে এনার্জি। তো এটাকে বলা হচ্ছে রেডিয়েশন। আমরা রেডিয়েশন সম্পর্কে অনেকেই শুনেছি, রেডিয়েশনের সংজ্ঞাটা ছিল এটা। The transfer of heat is normally from a high temperature object to a lower temperature object. তো এখানে যেটা বলা হয়েছে এই ট্রান্সফারটা কখন হয়, হিট ইজ নরমালি ফ্রম হাই টেম্পারেচার অবজেক্ট টু এ লো টেম্পারেচার। আমরা জানি যে উত্তপ্ত বস্তু থেকে যেটা কম উত্তপ্ত বস্তু আছে তার মধ্যে হিট ট্রান্সফার হয়, সেই কথাটা এখানে বলা হচ্ছে। হিট ট্রান্সফার চেঞ্জেস দ্য ইন্টারনাল এনার্জি অফ বোথ সিস্টেমস ইনভলভড অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এর যে ল আছে, প্রথম লটা যেটা আছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেখানে বলা হয়েছে হিট ট্রান্সফার চেঞ্জেস দ্য ইন্টারনাল এনার্জি অফ বোথ সিস্টেম ইনভলভ অ্যাকর্ডিং টু ফার্স্ট ল, মানে বোথ সারফেসে যে ইনিশিয়াল এনার্জি চেঞ্জ হবে সেটাই হচ্ছে হিট ট্রান্সফার। একটা মানে আমাদের দেওয়া আছে কিভাবে হয় হিট ট্রান্সফার মেকানিজম গুলো হচ্ছে। হিট ট্রান্সফার মেকানিজম আর কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, ভ্যাপরাইজেশন। তার এক্সাম্পল হলো হিট ট্রান্সফর্মের বডি কুলিং, গ্রিন হাউস ইফেক্ট, হোম হিটিং এনার্জি, রেডিয়েশন কুলিং টাইম, রিকোয়ার্স ওয়ার্ক ইন এ হিট ইঞ্জিন টু ট্রান্সফর্ম ফ্রম কোল্ড টু হট এরিয়া। মানে কোথায় ট্রান্সফর্ম হয়, কোল্ড টু হট এরিয়া হয় হিট ইঞ্জিন যেটা আছে। আমরা যে ইঞ্জিন ব্যবহার করি, ইঞ্জিনের যে মেকানিজম এই হিট ট্রান্সফর্ম থেকে কিন্তু আসে। তারপরে এই যে বিভিন্ন এক্সাম্পলের কথা বলা হয়েছে, হিট ট্রান্সফার যদি বলা হয় তোমাকে তাহলে ভাই একটা হিট ট্রান্সফর্মের উদাহরণ দাও, তাহলে বলতে হবে বডি কুলিং, যে আমাদের শরীর যে ঠান্ডা হয় কিভাবে হয়, গ্রিন হাউস যে ইফেক্টটা আছে সেটা কিভাবে হয়, হিট ট্রান্সফারের মাধ্যমে হয়। হোম হিটিং এনার্জি, বিদেশে দেখা যায় কি শীতকালে কি আগুন জ্বালিয়ে ঘরে হিটিং করা হয়, সেটাও এই হিট ট্রান্সফারের মাধ্যমে হয়। রেডিয়েশন কুলিং টাইম, মানে রেডিয়েশন যে করা হয় আমাদের বিভিন্ন রেডিয়েটিভ এরিয়া আছে, সেখানে কুলিং বা রেডিয়েশনের যে মানে আস্তে আস্তে হ্রাস হওয়ার হারটা, সেটাও এখানে হিট ট্রান্সফারের মাধ্যমেই হয়। ফাইনালি উই ক্যান সে দ্য মেইন টপিকস অফ হিট ট্রান্সফার আর, আমরা হিট ট্রান্সফারের মেইন টপিকস গুলো আমরা বলে দিয়েছি এখানে। Heat transfer is the exchange of thermal energy between physical subject. তো এখানে বলাই হচ্ছে যে ফিজিক্যাল যে অবজেক্ট থাকবে, একটা উত্তপ্ত বেশি উত্তপ্ত বস্তু থাকবে আর একটা কম উত্তপ্ত বস্তু থাকবে, ফিজিক্যাল অবজেক্টের মাধ্যমেই হবে। It will naturally from hotter to a colder object. এটা আমি প্রথমে বলেছি যে গরম বস্তু থেকে হালকা বস্তুর দিকে হিট যাবে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এটা। থার্মাল ইকুইলিব্রিয়াম হ্যাপেন্স, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সমতা হবে, হ্যাপেন্স when all involved objects and other environment reach the same temperature. যদি টেম্পারেচার আর অবজেক্টের যে আধার এনভায়রনমেন্ট জিনিসটা আছে সব যদি সেম থাকে তাহলে আমরা এটা বলবো ইকুইলিব্রিয়াম হতে পারে। There are essentially three ways that heat can be transferred. তিনটা পদ্ধতি আছে, কন্ডাকশন, কনভেকশন এন্ড রেডিয়েশন, যে তিনটা সম্পর্কে আমি প্রথমে আলোচনা করেছি। এই দুটোই আমাদের লেসন ছিল। আমাদের সেকেন্ড যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেখানে কিন্তু এগুলোর অ্যাপ্লিকেশন বা এগুলো থেকে রিলেটেড যে ম্যাথ আছে, এগুলো এক্সাম্পল আছে, সেগুলো কিন্তু তোমাদের দেওয়া হবে। তো এবং এখানে কিন্তু ডেফিনেশন গুলো আরো সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য লিখতে দেওয়া হবে। আমি ডেফিনেশন গুলো দিব যাতে সুন্দরভাবে মানে 200 ওয়ার্ডের মধ্যে তোমরা ডেফিনেশন লিখতে পারো, এগুলো থাকবে।
তো এইগুলাই মোটমাট তোমাদের এখন পর্যন্ত লেসন 18 পর্যন্ত হয়েছে। নেক্সট যে ক্লাসটা পড়াবো তারপরে আমি অ্যাসাইনমেন্ট দিব। আর তোমাদের আইডি গুলো এখানে দিয়ে দাও। তোমাদের আইডি গুলো এখানে দিয়ে দাও, আর আমি অ্যাসাইনমেন্টটা আরেকটা ক্লাস পর দিব। আর তোমাদের যে অ্যাসাইনমেন্ট 1 দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট 1 যে ডেটটা আছে ওটা আমি করে দিব। আজকে যেমন 23 তারিখ আছে, তোমাদের আইডি গুলো কিন্তু আমি বলে দিয়েছি গ্রুপে। সেইখান থেকে অনুসারে যেটা গ্রুপ 1 আছে তাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, গ্রুপ 2 এর জন্য আরেকটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। দুইটা অ্যাসাইনমেন্টই ডেট থাকবে, একই ডেটে সাবমিট করতে হবে তোমাদের। আহ 1 তারিখ পর্যন্ত ওই অ্যাসাইনমেন্টটা সাবমিট করার ডেট থাকবে, 1 পহেলা ডিসেম্বর পর্যন্ত। এটা আমি রেকর্ডিং হচ্ছে যেহেতু সবাইকে, যদি তারা দেখবে তারাও জানতে পারবে যে 1 তারিখ পর্যন্ত ডেট, আর ওখানে অ্যাসাইন করে দেওয়া থাকবে 1 তারিখ পর্যন্ত, এর মধ্যে এটা জমা দিতে হবে। আর এর মধ্যে অন্য অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়া হবে। বাকি এরপর 1 থেকে 19 তারিখ পর্যন্ত সময়টা থাকবে নেক্সট অ্যাসাইনমেন্টের জন্য। এর টাইমটা কিন্তু কোনো এক্সটেন্ড করা হবে না। ওইটার সময় পর্যন্ত অ্যাসাইনমেন্ট 4 যেটা দেওয়া হয়েছে ওটার জন্য কিন্তু ওই পর্যন্ত যাওয়ার পর ক্লোজড হয়ে যাবে, তারপর কেউ কিন্তু আর জমা দিতে পারবে না। তো সবাই এটা জানা রাখো, আর অন্যদেরও জানাই দিয়ে, যেহেতু একটা গ্রুপ ওয়ার্ক দিয়েছি। সো গ্রুপ ওয়াইজ কাজটা করে নিও। 1 তারিখ লাস্ট ডেট, ফার্স্ট যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে, দ্যাট মিনস নাম্বার 4 যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে তার জমা দেওয়ার লাস্ট ডেট 1 ডিসেম্বর। ওকে, এ পর্যন্ত আজকের ক্লাস। যদি সমস্যা না থাকে লিভ নিতে পারো।